ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যারা শুধু হাসির খোরাকি জোগাননি, বরং তাদের অসাধারণ বুদ্ধি দিয়ে সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। তো আজ আমরা বাংলার এমনই এক কিংবদন্তি চরিত্রকে নিয়ে কথা বলবো, যার নামটা শুনলেই আমাদের সবার মুখে একটা হাসি চলে আসে। চলুন শুরু করা যাক গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তার জগতে আমাদের এই সফর। আচ্ছা, একদম শুরুতেই একটা ধাঁধা হয়ে যাক, কি বলেন? এই সাধারণ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু গোপাল ভাঁড়ের অসাধারণ চিন্তাভাবনার একটা ঝলক পাওয়া যায়। একটু ভাবুন তো, উত্তরটা কি হতে পারে? উত্তরটা হলো আপনার নাম। একদম সহজ, কিন্তু কি ভীষণ বুদ্ধিদীপ্ত, তাই না? আর এই চমৎকার ধাঁধার পেছনের মানুষটি হলেন আমাদের গোপাল ভাঁড়। এই একটা উত্তরের মধ্যেই তার উপস্থিত বুদ্ধির ধারটা বেশ বোঝা যায়। এবার চলুন একটু ইতিহাসে ডুব দেয়া যাক, সোজা অষ্টাদশ শতাব্দীর বাংলায়। এখানেই কিন্তু আমাদের আজকের নায়কের সাথে পরিচয় হবে। গোপাল ভাঁড় যে কেবল একজন রসিক মানুষ ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। এখানে ব্যাপারটা একটু পরিষ্কার করে দেওয়া যাক। সময়টা ছিল অষ্টাদশ শতাব্দী, আর জায়গাটা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা। গোপালের ভূমিকাটা শুধু রাজাকে মনোরঞ্জন করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন রাজার একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং সবচেয়ে বিশ্বাসী মানুষদের একজন। এই কথাটা কিন্তু রাজা আর গোপালের মধ্যকার গভীর আর অনন্য সম্পর্কটাকেই তুলে ধরে। আসলে তাদের সম্পর্কটা এতটাই কাছের ছিল যে গোপাল মাঝে মাঝে তার বুদ্ধির প্যাচে রাজাকেও ফেলে দিতেন, আবার রাজাও কিন্তু গোপালের বুদ্ধিমত্তার পরীক্ষা নিতে ছাড়তেন না। তো গোপালের মতো মানুষদের সাংস্কৃতিক তাৎপর্যটা ঠিক কী ছিল? চলুন এবার সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। মানে, হাসির আড়ালে ঠিক কোন শক্তিটা কাজ করত? গোপাল যে আনুষ্ঠানিক ভূমিকাটা পালন করতেন, সংস্কৃতে তাকে বলা হতো বিদূষক। যেমনটা এখানে বলা হয়েছে, বিদূষকরা কেবল হাসাতেন না, তারা ছিলেন অনেকটা সমাজের বিবেকের মতো। ব্যঙ্গ আর রসিকতাকে হাতিয়ার করে তারা বড় বড় ক্ষমতাশালীদেরও সমালোচনা করার সাহস রাখতেন। আর এটাই কিন্তু আসল কথা। গোপালের বুদ্ধিটা শুধু মজার জন্য ছিল না, এটা ছিল সামাজিক ন্যায় বিচার আর প্রতিবাদের একটা শক্তিশালী হাতিয়ার। তিনি তার বুদ্ধির জোরে অনেক ধনী আর ক্ষমতাবানদের ভুল ধরিয়ে দিতেন, আর সাধারণ মানুষের মনের কথা রাজার কানে পৌঁছে দিতেন। এই স্লাইডটা কিন্তু বেশ মজার। এখানে দেখুন, গোপালকে ভারতের অন্যান্য বিখ্যাত বিদূষকদের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন ধরুন, মুঘল দরবারে ছিলেন বীরবল, বা বিজয়নগরে ছিলেন তেনালি রামা। এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরনের বুদ্ধিমান উপদেষ্টার ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, অনেক তো তত্ত্বকথা হলো, এবার আসল জায়গায় আসা যাক, গল্প। যে গল্পগুলো গোপাল ভাঁড়কে কিংবদন্তি করে তুলেছে, এই গল্পগুলো শুনলেই তার অসাধারণ বুদ্ধির আসল পরিচয়টা পাওয়া যাবে। আমাদের প্রথম গল্পটা একটা ক্লাসিক গোয়েন্দা কাহিনীর মতো। রাজকোষ থেকে একটা সোনার বাট চুরি হয়ে গেছে, অথচ চুরির কোনো চিহ্নই নেই। পুরো রাজসভা তখন চিন্তায় পড়ে গেছে। দেখুন, গোপালের পরিকল্পনাটা কি দারুণ! তিনি মানুষের মনস্তত্ত্বটা খুব ভালো বুঝতেন। তিনি জানতেন যে চুরি করেছে তার মনে একটা ভয় থাকবেই, আর সেই সাধারণ ভয়টাকেই কাজে লাগিয়ে একটা মাটির পাত্র দিয়ে তিনি আসল চোরকে ধরে ফেললেন। কি সহজ, কিন্তু কি অসাধারণ একটা কৌশল! আর এখান থেকেই আমরা একটা বড় শিক্ষা পাই। ভয় কিন্তু মাঝে মাঝে যে কোনো তালাচাবির চেয়েও বড় প্রতিবন্ধক হতে পারে। গোপাল এটাই প্রমাণ করেছিলেন যে অপরাধীর মনের ভয়টাই তাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, এর পরের গল্পটা তো আরও বিখ্যাত। এই গল্পটা ক্ষমতাবানদের ভণ্ডামিকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভাবুন একবার, গোটা রাজসভা যখন বোকা হওয়ার ভয়ে একটা বড় মিথ্যেকে মেনে নিয়েছিল, তখন একমাত্র গোপালই সহজ সত্যি কথাটা বলার সাহস দেখিয়েছিলেন, আর তাতেই সবার ভ্রম ভেঙে গিয়েছিল। চলুন তার উপস্থিত বুদ্ধির আরও একটা ছোট্ট কিন্তু চমৎকার উদাহরণ দেখা যাক, যেটা খুব সাধারণ একটা পরিস্থিতি থেকে নেয়া। এই জবাবটা দেখুন। পেট একদম ভর্তি বলার পরেও গোপাল যখন আম খাচ্ছিলেন, তখন তার এই মজাদার ব্যাখ্যাটা ছিল একদম মোক্ষম। মানে, রাজার আগমনে যেমন সবাই সরে গিয়ে পথ করে দেয়, তেমনি ফলের রাজা আমের জন্য পেটের সব খাবারও পথ করে দিয়েছে।
একটা সাধারণ মধ্যাহ্নভোজকে তিনি চতুর যুক্তির এক দারুণ পাঠে পরিণত করলেন। তো এতগুলো গল্প শোনার পর মূল প্রশ্নটা আসেই, অষ্টাদশ শতাব্দীর এই ভার কেন শত শত বছর পরেও আমাদের কাছে এতটা জনপ্রিয়? কি এমন আছে তার গল্পে যা আজও আমাদের টানে? এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। গোপালের গল্পগুলো প্রথমে মুখে মুখেই ঘুরত। তারপর ১৯ শতকে কৌতুকবিলাস নামে বইতে প্রথম ছাপা হয়, আর সেখান থেকে বই, টিভি সিরিয়াল, এমনকি অ্যানিমেশন হয়ে আজকের দিনেও আমাদের কাছে পৌঁছে গেছে। মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার গল্পগুলো অমর হয়ে আছে। তো সব মিলিয়ে গোপালের জনপ্রিয়তার আসল কারণগুলো কি? তার গল্পগুলো শুধু আমাদের হাসায় না, আমাদের ভাবতে শেখায়। এই গল্পগুলো প্রমাণ করে যে বুদ্ধি থাকলে যে কোনো পদমর্যাদাকেই হার মানানো যায়। আর সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন সাধারণ মানুষের প্রতিনিধি। এই জন্যই তার চরিত্রটা আজও এত জীবন্ত। চলুন এই আলোচনাটা একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করা যাক। আমরা আজও সেই সব মানুষকে মনে রাখি বা উদযাপন করি যারা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাহস রাখেন। এই ব্যাপারটা কি ক্ষমতার সঙ্গে আমাদের নিজেদের সম্পর্ক নিয়েই গভীর কিছু বলে না? একটু ভেবে দেখবেন।